শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় আয়োজন তারকা কথনে। দর্শক, এখন চারিদিকে রমরমে ভাব এবং উচ্ছ্বাস, উন্মাদনা, উত্তেজনা সবখানেই, কারণ শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026। সেই উত্তেজনার একটি অংশ আমাদের তারকা কথনে এসে পৌঁছেছে এবং আমরা তারকা কথনের সেটে এখন কথা বলছি আমাদের বিশ্বকাপ নিয়ে এবং এই বিশ্বকাপে 48টি দেশের অংশগ্রহণে 104টি ম্যাচ এবং এই ম্যাচ নিয়ে আমাদের এক একজনের প্রত্যাশা এক এক রকম, এক একজন আমরা এক একটি দলকে সাপোর্ট করছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যদিও আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেসই বেশি, তবুও আমরা সবসময় সেই স্ক্রিনে তাকিয়ে আছি কখন কোন দল এগিয়ে যাচ্ছে এবং সেমিফাইনাল থেকে ফাইনালে সর্বোপরি ওয়ার্ল্ড কাপ কে ছিনিয়ে নিচ্ছে, কোন দল, কোন দেশ কিংবা কোন দল ছিনিয়ে নিচ্ছে। আজকে তারকা কথনের আয়োজনে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, যারা বাংলাদেশের ফুটবলের কথা যদি বলি তাহলে জাতীয় ফুটবলার, সাবেক এবং সুপারস্টার ফুটবলার আমরা যাদেরকে বলতে পারি, যাদের পায়ের কারুকার্যে বাংলাদেশি ফুটবল প্রেমীরা ভীষণ রকম মুগ্ধ হতো এবং তারা দুজন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল এবং একই সাথে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে। এবং প্রিয় দর্শক, আমরা যদি পরিচয় পর্বে যেতে চাই তাহলে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কেরিয়ারের অধিকাংশ সময় আপনি খেলেছেন আবাহনীর হয়ে এবং আন্তর্জাতিক ম্যাচ প্রায় 50টি ম্যাচে আপনি অংশ নিয়েছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন শেখ মোহাম্মদ আসলাম, আপনাকেও স্বাগত আমাদের তারকা কথনের আয়োজনে। এবং আপনিও বাংলাদেশ ফুটবল দলের একজন সাবেক ফুটবলার এবং আপনার দারুণ স্ট্রাইকে আমরা মুগ্ধ হয়েছি আপনার ফুটবল খেলা দেখে এবং আপনিও বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন এবং সবশেষে আপনি আবাহনীর হয়ে দীর্ঘদিন খেলেছেন। আজকে বিষয় তো বলেই দিয়েছি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026। আমরা তো এখন রাত জেগে দেখছি ফুটবল, সেগুলো নিয়ে তো কথা বলবোই, আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে এবং আপনাদের ফুটবল নিয়ে সেটা একটু জানতে চাইবো। শুরুতেই আশরাফ উদ্দিন আহমেদ জন্য আপনার কাছে যেতে চাই। একটা সময় তো সব সময় ফুটবলের সাথে দিন রাত স্টেডিয়ামে দর্শকদের সাথে ইন্টারাকশন কিংবা উল্লাস সব কিছুর সাথে অন্যরকম একটা দিন। এখন সেই দিনগুলো কতটা মিস করেন? আপনি 70 দশকের সময় শুরুতেই বাংলাদেশে যে ফুটবলটা শুরু হয়েছিল তখন কিন্তু যে উন্মাদনা, অর্থাৎ আবাহনী মোহামেডান নিয়ে যে উৎসাহ আমেজ তৈরি হতো, সেটা এই মুহূর্তে মানে নতুন প্রজন্ম বিশ্বাস করবে না। পাড়ায় মহল্লায় হাটে ঘাটে সব জায়গায় পতাকা যেভাবে উঠত এবং আবাহনী মোহামেডানকে নিয়ে যে সাপোর্টারদের উচ্ছ্বাস ছিল সেটা কল্পনাই করা যায় না। এখন আমরা এখন বিশ্বকাপে দেখতে পাই সেই উত্তেজনা, ফ্ল্যাগ উড়ানো, মানে খেলা নিয়ে তর্ক বিতর্ক বিভিন্নভাবে। বাট আমাদের সময় ফুটবলটা ছিল জাঁকজমকপূর্ণ এবং অনেক অনেক গভীরভাবে আমরা এটাকে উপলব্ধি করেছি। তখন সত্যিকার অর্থে সেই ফুটবলটা আমরা ধরে রাখতে পারিনি, যার জন্য এখন আমরা একটু পিছিয়ে আছি। ওটা যদি ধারাবাহিকভাবে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকে বাংলাদেশের ফুটবলও একই জায়গায় পৌঁছে যেতে পারত। তো আমরা সে সময় যে উপভোগ করেছি এটা কিন্তু এখন অনেকটাই বিলীন হয়ে গেছে আমি বলবো। না, আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই সব সময়। একইভাবে আমরা শেখ মোহাম্মদ আসলাম আপনার কাছে ফিরে আসছি, সেই দিনগুলো কতটা মিস করেন যে সময় ফুটবল নিয়েই সারাটা দিন কাটতো? হ্যাঁ, আসলে সেই দিনগুলো খুব স্বর্ণালী যুগ ছিল আমি বলবো ফুটবলের। এবং এর পিছনে আমি আজকে একটি কথা বলতে হয়, সেটা হলো ফুটবল এমন একটা জাদুকরী জিনিস। দেখেন, এর উন্মাদনায় ইরানের যুদ্ধটাও বন্ধ হয়ে গেছে। তো এটা শান্তির বার্তা নিয়ে এসছে আমার কাছে মনে হয়। এবং আমাদের সময় ওই রকমই ছিল, যখন বিশ্বকাপ হতো সারা রাত জেগে আমরা ফুটবল দেখতাম এবং ওখানের বিভিন্ন টেকনিক এবং ট্যাকটিক্যাল জিনিসগুলো আমরা ওটা মাঠে যেয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। সো এই জায়গাগুলো খুব মিস করি আমরা এখন। আর পাশাপাশি বলবো যে এই ফুটবল আমাদের সময় যে এমন একটা সময় ছিল, আমরা গোল করেছি, চুন্নু ভাইও গোল করেছে, আবাহনীর হয়ে ম্যাচ জিতেছে, আমাদেরকে মাটিতে নামতে দেয়নি, কাঁধে করে নিয়ে গেছে আবাহনী ক্লাবে। সো ডেজ ওয়াজ লাইক দ্যাট। এবং প্রতিটা আবাল বৃদ্ধ বনিতা কিভাবে যে ওনারা মাঠে আসতেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যত লোক ভিতরে বসতেন তত লোক বাইরেও ওই সাউন্ডটা শুনতেন যে কোন গ্যালারিতে আওয়াজ হলো, তাহলে ওই দল জিতছে। একটা আবাহনী একটা মোহামেডানের গ্যালারি থাকতো।
সো এইরকম দিনও আমরা পার করেছি এবং এই ফুটবল নিয়ে তখন জাদুটোনাও চলতো। এত একটা সুন্দর সময় গেছে। আসলে ইয়ুথ জেনারেশন খুব এনজয় করেছে আমাদের ওই যৌবনটাকে। একদম। এবং ওই সময়ে আমরা যদি চিন্তা করি মাঠের কথা, তাহলে Right. পারে চুনু ভাই আপনি সে সময় লেফট বা রাইট পজিশনে Left ছিলেন, wing. এবং লেফট উইংয়ে, এবং আপনি তো স্ট্রাইকার হিসেবে দারুণ। আপনাদের দুজনের কেমিস্ট্রিটা কেমন ছিল? দারুণ ছিল, দারুণ। এটা দারুণ ছিল। যেমন আসলাম স্ট্রাইকিং করতো, আমি লেফট উইংয়ে বল ধরলে বুঝতে পারতো যে আসলাম চুন্নু ভাই কোথায় কোথায় বলটা যাচ্ছে? ফেলবো। আসলাম ঠিক সেই জায়গায় যেত, আমি বলটা যখন ক্রস করতাম ঠিক জায়গা মতো থেকে হেড করে গোল করতো। আসলামের হেড ছিল চৌকুশ, ওর মাথায় বল পড়লে কোনোদিন মিস হয়নি, যার জন্য আমরা ওকে হেডমাস্টার বলতাম। এবং না, সেই না, সাথে ওনারা দর্শকদের আমার- উল্লাসও তো ছিল একেবারে। হ্যাঁ, হ্যাঁ, আমার অগ্রজ হিসেবে ওনাদেরকে যেভাবে আমি পেয়েছি, ইট ইজ আনবিলিভেবল। এত ভালো কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশে আর আসবে না। সত্যিকার অর্থে সে সময় ফুটবলটা ছিল অনেকটা, মানে কি বলবো, যে আকর্ষিত একটা জিনিস। বিকাল হলে যারা আমরা খেলতাম আর যারা দর্শক উন্মুখ হয়ে থাকতো যে কখন মাঠে গিয়ে খেলাটা দেখব। তা প্রত্যেকটা খেলোয়াড়ে আলাদা কিন্তু সাপোর্টার ছিল। যেমন সালাউদ্দিনের fan base ছিল। তীব্র গতিতে গোল, এনায়েত ভাইয়ের প্রচণ্ড হিট শট, আসলামের হেডের গোল, সালামের গোল, এরকম দেখার জন্য মানুষ মাঠে যেত। স্টাইলিশ খেলোয়াড় ছিল নান্নু ভাই প্রয়াত, এদের খেলা দেখার জন্য মানুষ উপচে পড়া ভিড় হতো স্টেডিয়াম, এবং সেটা পার্সোনাল সাপোর্টার ক্রিয়েট করতো এই সমস্ত খেলোয়াড়রা। এবং খেলার আসলে অরাটাই ওরকম ছিল Exactly. আপনাদের মধ্যে সেই সময়টা। আমরা তো বাংলাদেশের আপনাদের সেই সময়কার ফুটবল নিয়ে একটু কথা বললাম, এবার একটু বর্তমান বিশ্বকাপ ফুটবল এই প্রসঙ্গে চলে আসি। শুরু হয়ে গিয়েছে খেলা, কি মনে হচ্ছে শুরুতেই? এবার তো 48টা দল নিয়ে খেলা হচ্ছে, তো লম্বা সময়, লম্বা রেস। তো শুরুটা মোটামুটি ভালোই হয়েছে, যদিও 3টা লাল কার্ড দেখেছে ফার্স্ট ম্যাচে। আসলে যে কার্ডগুলি দিয়েছে এগুলো বাধ্য হয়ে রেফারি দিয়েছে। একটা খেলোয়াড়কে প্রোটেক্ট করার জন্য রেফারি যথেষ্ট। তো যেভাবে ফাউলগুলি করেছে খেলোয়াড়রা, এগুলো এখনকার সময়ে কিন্তু এটা সময়োপযোগী নয়। এখন হচ্ছে গিয়ে ফ্রেশ ফুটবল, অর্থাৎ বেস্ট ফুটবল আমরা উপহার দেবো। সেইখানে যদি এরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যদি আঘাত করা হয় খেলোয়াড়দেরকে, খেলোয়াড় কিন্তু ইনজুরিতে পড়ে যায়। তারপরেও বলবো শুরুটা যাই হয়েছে, এখন আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু এটাকে হাইপ তুলবে। এখন মাত্র শুরু হয়েছে, যাদের যে সমস্ত টিম আছে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, যারা এবারে বিশ্বকাপের দাবিদার, তাদের খেলাটা যখন আস্তে আস্তে গড়াবে তখন কিন্তু এই হাইপটা অনেক উপরে উঠে যাবে। তো বিশ্বকাপের আমেজটা তখন আমরা সবাই দেখতে পাবো। একদম। আমরা তো অনেকগুলো দলের কথা শুনলাম, সেক্ষেত্রে আমরা দল তো আছেই, ভেন্যু কিন্তু 3টা। তো এই যে 3টা ভেন্যুতে খেলা হচ্ছে, 104টা ম্যাচ হবে, এটার পারফরমেন্সে এটার কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, কিছুটা প্লেয়ারদের জন্য হেকটিক হবে, কারণ ট্রাভেল করে যাওয়া আসা, আপনি একটা দেশের এটা বিশ্বকাপ, এটা বিরাট ব্যাপার। তো ওদের এই যে মানে যা যোগাযোগ ব্যবস্থাটা যদি ওইরকম সুন্দর থাকে তাহলে হয়তো ওইরকম বিপদে পড়বে না। বাট তারপরেও কিছুটা হলেও তারা টায়ার্ডনেস তাদের ভিতর দেখা যাবে। এবং এছাড়াও এবার ফুটবল বিশ্বকাপে আমরা কিন্তু কিছু নতুন নতুন নিয়মের প্রবর্তন হতে দেখেছি। হ্যাঁ। এই নিয়মগুলো কোনো ধরনের খেলাতে প্রভাব ফেলবে? না, নিয়মগুলি করাতে যেটা হচ্ছে খেলার মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক কিছু ডিসিশন কিন্তু রেফারি ঠিক মতো দিতে পারে না, মানে এত হ্যাট্রিকের মধ্যে থাকে যে দিতে পারে না। সেগুলি কিন্তু ভিআরে দেখে যারা বসে আছে ওইখান থেকে তাকে কনফার্ম করছে। তা আমি বলবো যে এই নিয়মগুলি পরিবর্তন করার জন্য ফুটবলটা আরও সফিস্টিকেটেড হবে। আমরা তো ফুটবল নিয়ে কথা বলছি, এবং একটু আগে আপনি বেশ কয়েকটি দেশের নামও বললেন, আর্জেন্টিনা, ব্রাজিল। আপনাদের দুজনের কথা যদি বলি তাহলে পরে কে কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিলের প্রথম থেকে, কারণ আমরা যখন খেলতাম এই 70 দশক 80 দশকে, তখন ব্রাজিলই একমাত্র টিম ল্যাটিন আমেরিকার ফুটবল, যে ফুটবলটা এখন সবাই খেলছে, যেটা ছন্দের নৃত্যের তালে তালে, যেটা আমরা বলি ছোট ছোট পাস, দেখে শুনে যাওয়া, ড্রিবলিং করা, সুন্দর গোল করা, সেটা কিন্তু সে সময় ব্রাজিলই একমাত্র টিম ছিল। আস্তে আস্তে এখন পুরো বিশ্ব এটাকে
কভার করে নিয়েছে, যার জন্য তখন আমরা ছোট ছিলাম, খেলতাম, সেই খেলাটাকে ফলো করে আমরা কিন্তু ব্রাজিলের সাপোর্টার হয়েছি। আচ্ছা, শেখ মোহাম্মদ আসলাম, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা। আচ্ছা, হ্যাঁ, কারণ ওদের যে পায়ের যে কারুকার্য, ফুটবলের যে শৈল্পিকতা, ওটা ফুটিয়ে তুলতে পারে ওরা, এত মানে পরিষ্কারভাবে তুলে ধরে, এটা দেখার মতো। আর সব থেকে বড় ব্যাপার যে ওরা বলটাকে কথা শুনে, ওদের কথা শুনে এত মানে কোয়ালিটি প্লেয়ার ওরা। আর পাশাপাশি সারা বিশ্ব যদিও ওই ফুটবলের জ্বরে ভুগছে, এর পাশাপাশি বলবো যে এই এই এইবারের বিশ্বকাপটা আমার কাছে গত ম্যাচ দুটো দেখে আমার যে মনে হয়েছে, আমার মনে হয় যে গতির উপর এবার জোর দিয়েছে বেশি, গতির উপর খেলা হবে, স্পিডি ফুটবল হবে। সো এখানে স্কিলটা কিছুটা হলেও ম্লান হয়ে যাবে। প্রত্যেক বছরই তো আমরা দেখি বাড়ির ছাদ থেকে চায়ের কাপ, সবখানেই ফুটবল নিয়ে কথা হয়, ফুটবলের উন্মাদনা, আমাদের ভীষণ রকম ক্রেজ আসলে এই ফুটবল বিশ্বকাপ নিয়ে। প্রতি বছরের তুলনায় এই বছর কি আসলে একটু কম মনে হচ্ছে? না, কম মনে হচ্ছে না, এই শুরুটা মাত্র হলো তো। ওই যে আমি কথাটা বললাম না, আস্তে আস্তে হাইপ বাড়বে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, যে সমস্ত দল দাবিদার, তারা যখন মাঠে নামবে তখন আস্তে আস্তে এটা হাইপটা বাড়বে। তো প্রত্যেকবারই তাই হয়, শুরুটা একটু স্লো হয়, তারপর আস্তে আস্তে হাইপ এমন জায়গায় যায় যে তুঙ্গে চলে যায়। এটা এবারও তাই হবে। দেশ বা দল যেমন রয়েছে, একই সাথে কিন্তু একটু আগে পার্সোনাল পারফরমেন্সের বিষয়ও থেকে যায় ফুটবলে। কিছু তারকা ফুটবলার রয়েছেন, যেরকম আমি লিওনেল মেসি কিংবা এমবাপ্পে কিংবা রোনালদো কিংবা নেইমার, তাদের এরকম আরও ফুটবলার রয়েছেন, তাদের পারফরমেন্সের উপরেও কিন্তু তাকিয়ে থাকে ফুটবল প্রেমীরা। বরাবরের মতো তাদের পারফরমেন্স কি এবার মুগ্ধ করতে পারবে ফুটবল প্রেমীরা? হ্যাঁ, এবার মেসি অনেকটা মানে বয়স হয়েছে, তারপরও চেষ্টা করবে ভালো খেলার জন্য। তবে এমবাপ্পে এখন তারুণ্যদীপ্ত একজন খেলোয়াড়। তারপরে ইয়ামাল যে নতুন বাচ্চা ছেলেটা আসছে, ও কিন্তু এবার বার্সেলোনাতে খুব ভালো খেলেছে। এই এদের উপরে আপনি যেহেতু ব্রাজিল সাপোর্ট করেন, নেইমারকে নিয়ে আপনার নেইমারের ব্যাপারটা এখনো আমি এক অন্ধকারে আছি, কারণ হচ্ছে এখনো বুঝতে পারছি না ও ফার্স্ট 11-এ খেলবে কিনা। ওর যে ইনজুরি থেকে যেভাবে ফিরে আসছে, সেটা পুরোপুরি সুস্থ হয়েছে কিনা এখনো কিন্তু জানান দেয়নি। তো অপেক্ষা করতে হবে নেক্সট ম্যাচে যে সে নামছে কিনা। যদি থাকে, যদি সুস্থ থাকে, অবশ্যই ভালো করবে সে। আচ্ছা, এবারে মেসিকে নিয়ে কি বলবেন শেখ মোহাম্মদ আসলাম, আপনি কতটুকু আশাবাদী? মেসি তো মেসির এই ক্যারেক্টারগুলো যুগে যুগে একটাই আসে, মেসি ইজ মেসি, ওর তুলনা করা আমাদের দ্বারা সম্ভব না। বাট ও যখন মাঠে নামে, ইনজুরি পরও দেখেন ও ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখন লাস্ট যে প্র্যাকটিস ম্যাচটা হলো, সেখানে তাকে আটকে রাখাও ডিফিকাল্ট ছিল। সো হি ইজ এ ক্লাস প্লেয়ার, আনডাউটেড। আর সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু? ব্রাজিল কিংবা আর্জেন্টিনা বা অন্যান্য দল যারা রয়েছে, কার সম্ভাবনা কতটুকু মনে হচ্ছে? এখানে সেমিফাইনালের সম্ভাবনা যাওয়ার, আচ্ছা আমি যেটা দেখি, যে লাস্ট পারফরমেন্স যেটা দেখেছি, ইউরোপিয়ান ফুটবল বলে, ল্যাটিন আমেরিকা ফুটবল, এগুলো তো ফলো করি। এই ফলোর মধ্যে দিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানিও আসতে পারে। জার্মানি নতুন টিম, খুব ইয়াং টিম, জার্মানিও এবার আছে। তো এদের মধ্যে থেকে সেমিফাইনালে কনফার্ম হবে 4টি দল। এবং যেহেতু আপনারা মরক্কোকে ছেড়ে দেবো না, মরক্কো কিন্তু মরক্কো ভালো টিম। লাস্ট ইয়ার যে পারফরমেন্স দেখেছে মরক্কো, বিশাল বিশাল, সেমিফাইনাল পর্যন্ত তারা গিয়েছে। আনফর্চুনেটলি তারা সেমিফাইনাল হেরে গিয়ে বিদায় নিয়েছে, বাট মরক্কো ওয়াজ লাস্ট বিশ্বকাপে বিউটিফুল। আর আমরা যদি এবারে রেফারির কথাতেই আসি, একটু আগে যেটি বলছিলাম যে প্রথম ম্যাচে আমরা দেখেছি লাল কার্ড তিনি দেখিয়েছেন, এবং রেফারি কিন্তু পুরো খেলাটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারেন। তো তার অ্যাক্টিভিটিসগুলো কি যথার্থই মনে হচ্ছে নাকি একটু ডেসপারেট মনে হচ্ছে? না, আমার কাছে প্রত্যেকটা ফাউল যেভাবে সে রেড কার্ড দিয়েছে যথার্থই মনে হয়েছে। কারণ এখানে ফিফা বলেন, ফুটবলের যে কর্ণধার যারা আছে, তারা চায় ভালো খেলোয়াড়দেরকে প্রোটেক্ট করার জন্য। আর প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে রেফারি মাঠের মধ্যে স্বচক্ষে দেখে সিদ্ধান্ত দেয়, তারপরও ভিআরের সহায়তা নেয়। একটা ফাউল যেটা ভিআর বারবার সহায়তা নিয়ে কিন্তু দেখেছিল যে দ্যাট ওয়াজ এ পারফেক্ট, এবং আসলে তাই পারফেক্ট ছিল যে রেড কার্ড দেওয়া। সেক্ষেত্রে আমি বলবো যে রেড কার্ডগুলি হয়েছে যথাযথভাবেই হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা আমাদের
এই এশিয়ার কথা চিন্তা করি, এবারে সর্বোচ্চ 9টি দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে কোরিয়া ইতিমধ্যে জয়ও পেয়েছে এবং জাপানও বেশ ভালো একটা দল। তো আমাদের এই অঞ্চলে কোনো প্রভাব পড়বে কিনা এই তাদের পারফরমেন্স কিংবা তাদের খেলা? পড়া উচিত, প্রভাব পড়া উচিত, কারণ একসময় কিন্তু এই আমরা সাউথ কোরিয়ার সঙ্গে যুদ্ধ করে হেরেছি, 1 গোলে হেরেছি কিংবা ড্র করেছি, এরকম সময় ছিল। আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে আপনি চিন্তা করেন, ইউরোপিয়ান টিম তাদেরকে কালকে হারিয়ে দিল। তো তারা টার্গেট করেছে যে আমরা বিশ্বকাপ জয় করব, আজকে না হোক 50 বছর পরে। যেমন জাপান 50 বছর টার্গেট দিয়েছে, 50 বছর পরে, গত 10 বছর 8 বছর আগে 50 বছর পরে তারা বিশ্বকাপ জয়, এবং সেই টার্গেট অনুযায়ী তারা কিন্তু ফিল্ডটাকে সাজিয়েছে। অর্থাৎ প্র্যাকটিস বলেন, খেলোয়াড় তুলে আনে বলেন, তারপরে ধরেন তাদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু নজর দিয়ে তারা কিন্তু চেষ্টা করছে। বিশেষ করে জাপানের কথা বলবো, জাপান যে টার্গেট করেছে সেটা অ্যাচিভ করতেও পারে তারা, কারণ 50 বছর সময় চেয়েছে তারা। সেক্ষেত্রে আমি বলবো এশিয়ার 2টা টিম, সাউথ কোরিয়া অ্যান্ড জাপান, রিয়েলি দে আর ভেরি গুড টিম। এবং আমরা আশা করছি যে আমাদের এশিয়ার এই দিকটা আরো ভালো করুক। আমরা তো খেলা নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে খেলা দেখার প্ল্যাটফর্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কোথায় খেলা দেখছি বা খেলা দেখার জায়গাটা আসলে কি, এবং এটাতে অনেকের বেগ পেতেও হয় বিভিন্ন সময়। আমাদের চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, সেখানে কিন্তু এবার খেলা দেখা যাচ্ছে, প্রতিটি ম্যাচ দেখা যাচ্ছে। আপনারা কি আইস্ক্রিনে খেলা দেখেছি? আচ্ছা, বাংলাদেশের ফুটবল প্রেমী যারা রয়েছেন, এবং ফুটবল এত হাইপড একটা খেলা বাংলাদেশের পার্সপেক্টিভে, সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবল আসলে ভালো করছে না কেন? প্রতিবন্ধকতাগুলি কি মনে হচ্ছে? এখন তো আমার মনে হয় যে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি হি ওয়াজ এ ভেরি গুড রিনাউন্ড ফুটবলার এবং সাব জয়ী ক্যাপ্টেন ছিলেন উনি। তো ওনার নেতৃত্বে আশা করি ঘুরে দাঁড়াবে ফুটবলটা। আমাদের যদি কোনো পরামর্শ উনি নিতে চান, উই আর রেডি টু সার্ভ ইট, বাট দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ভালো করবে হয়তো। আর এই ইমেজটা যদি কাজে লাগানো যায়, এই বিশ্বকাপটা সারা বাংলায় যদি ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের সময় যেটা ছিল প্রতিটা জেলায় একটা করে লিগ হতেই হবে। সো এই জায়গাগুলোতে যদি আমরা স্ট্রিক্ট থাকি, তাহলে ডেফিনেটলি প্লেয়ার বেরোবে। আমাদের অজপড়া গায়ে অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার, এবং এরা সব ন্যাচারাল ট্যালেন্টেড প্লেয়ার। এবং এক সময় এমন একটা সময়, ফুটবলের আদিকাল থেকে ভারতবর্ষ কিন্তু ডমিনেট করতো ফুটবলে। তো এই জায়গাগুলোতে আমরা আবার ফিরে যেতে চাই। এই ফুটবলটা যেন আবার নতুনভাবে জাগ্রত হয়, এবং এই সুন্দর সমাজ গঠনে এই ফুটবলটা একটা বিরাট ভূমিকা পালন করবে আমার মনে হয়। আমরাও তেমনটাই বিশ্বাস করি, কারণ বর্তমান প্রজন্ম কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। এখান থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ফুটবল একটা খুব ভালো অপশন, ভালো অপশন, ভেরি গুড অপশন। বর্তমানে আমরা যদি ওয়ার্ল্ড কাপ ফুটবলের কথা বলি, 48টা দেশ সর্বোচ্চ এবার অংশগ্রহণ করছে। আরো বেশি অংশগ্রহণকারী দেশ বাড়ার সম্ভাবনা আছে কিনা? হতে পারে, 64টা হওয়ার কথা। এটা আলাপ আলোচনা চলছে, এটা হতে পারে মেবি। কারণ হচ্ছে যে যত সুযোগ বেশি দিবে ততই আকর্ষিত হবে ফুটবল। তো আপনি দেখেন এবার 48টা দেশ খেলছে, এমনও দেশ আছে আমি আপনার নামও জানি না, তারা কিন্তু আজকে বিশ্বকাপে খেলতে আসছে। একটা দেশ আমি দেখলাম, পত্রিকা পড়ে দেখলাম যে তার কত 20 লাখ না 25 লাখ দেশের লোক, সেখান থেকে তারা বিশ্বকাপ মূল পর্বে খেলতে আসছে। ওই দেশটা কিন্তু এই ফুটবলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ তাদেরকে চিনছে। এটা কিন্তু বড় কথা নয়, এটা চারটিখানি কথা নয় কিন্তু। সত্যি তাই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি দর্শক যারা রয়েছেন তারা অনেক সময় জানতে চান, যে এখানে 12টা গ্রুপ রয়েছে এবং সেখান থেকে 2টো করে দল বেরোবে, বাকি 8টা দল থেকে যাচ্ছে। তারা কিভাবে সিলেক্টেড হচ্ছে বা তারা কিভাবে, প্রসিডিউরটা কিভাবে হচ্ছে, এইটা যদি আপনারা একটু পরিষ্কার করে বলতেন। 48টা দল তো খেলছে, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল যাবে নেক্সট গ্রুপে, ওইখান থেকে গিয়ে আবার ওই তারা কোয়ালিফাইং 32টা দল তো উঠবে, সেক্ষেত্রে বাকি 8টা দল কিভাবে তারা উঠবে, এই বিষয়টি একটু অনেকে, এইটা ওই ফিকচারটা দেখলে বলা যাবে, কারণ এটা নকআউট সিস্টেম তো এটা ফিকচারটা দেখলেই বলা যাবে। ফিকচারটা এখনো পর্যন্ত ওইভাবে তৈরি হয়েছে, বাট আমি একটু খেয়াল করিনি ওইটা। এবং এই যে
অংশগ্রহণকারী দল বাড়ছে, এটি নিশ্চয়ই ইতিবাচক একটি বিষয় আমাদের ফুটবল দুনিয়ার ক্ষেত্রে। ডেফিনেটলি এটা যত বেশি দল হবে কম্পিটিটিভ মুড আরও বেশি তৈরি হবে, এবং খেলোয়াড় আমরা অনেক সুন্দর সুন্দর খেলোয়াড় আমরা পাবো তার মাধ্যমে। অবশ্যই তাই। এবং আপনারা যখন ফুটবল খেলেছেন তখন তো যখন তারকাকথনের সেটে এসে বসলেন, আমাদের একজন ক্যামেরাম্যান তিনিও বলছিলেন যে তিনি অধীর আগ্রহ নিয়ে বসে থাকতেন আপনাদের খেলা দেখার জন্য। এরকম তো আরো অনেক ফ্যান বেজ আপনাদের ছিল বা আছে। সেই সময় স্বর্ণালী সময় অনেক ধরনের আপনাদের মেমোরিজ আছে, অনেক ধরনের গল্প আছে, মাঠে কেমিস্ট্রির বিষয় রয়েছে। এরকম স্মরণীয় যদি দু একটি মুহূর্ত একটা স্মরণীয় ঘটনা বলি আজকে, সেটা 1982 ফুটবল চরম উন্মাদনা, আবনি মাওরানের খেলার মধ্যে গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের পরে মাঠে টিয়ার গ্যাস, ফায়ার ইত্যাদি ইত্যাদি হয়েছে। পুরো স্টেডিয়ামের ভিতরে শত শত হাজার হাজার লোক ঢুকে গেছে, মারামারি, মাঠের বাইরে জ্বালাও পোড়া হয়েছে, দোকানপাট লুটপাট হয়েছে। শেষ পর্যন্ত আমরা যারা খেলোয়াড় ছিলাম, ছয়টায় খেলা শুরু হয়েছিল, 7-8টার দিকে শেষ হয়েছে। আমরা 1টা-1.5টা পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে ছিলাম, বাইরে এত গন্ডগোল ছিল। শেষে 2টার দিকে আমরা পুলিশের গাড়ি করে আমাদেরকে আবাহনী ক্লাবে নিয়ে গেছে। সেই ম্যাচটা আমরা 2 গোলে হেরেছিলাম। তো একটা সিদ্ধান্ত নিয়ে গন্ডগোল হয়েছিল। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা আবাহনীর 4 জন খেলোয়াড়কে জেল খাটতে হয়েছিল। অর্থাৎ আমরাই নাকি দেশদ্রোহী, যে আমরা উস্কানি দিয়েছিলাম যে এই সরকারকে উৎখাত করা। তখনই 24শে মার্চ এরশাদ সাহেব ক্ষমতা নেয়, মার্শাল হয়, আর 21শে সেপ্টেম্বর এই ঘটনাটা ঘটে। তখন আমাদেরকে 1 মাস করে জেল দিয়েছিল। পরবর্তী পর্যায়ে আমাদেরকে ধরে রাখতে পারেনি, 21 দিন বাদে আমাদের মুক্তি দিয়েছিল। এটা একটা অবিস্মরণীয় ঘটনা ফুটবল অঙ্গনে, ক্রীড়াঙ্গনে। সত্যি তাই। আমরা এবারে একটু স্বপ্নের খেলোয়াড়ের কাছে চলে যেতে চাই। আপনারা যখন খেলেছেন তখন তো একটা ইন্সপিরেশনের জায়গা ছিল বা আইডল যেটাকে আমরা বলি। আপনাদের আসলে সেই স্বপ্নের প্লেয়ারটা কে ছিল? শেখ মাহমুদ আসলাম। আমার ছিল বেকেম বাওয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল জার্মানি। আমার ছিল, আমি 86-এ যে ওয়ার্ল্ড কাপটা খেলা দেখলাম, ম্যারাডোনার খেলা দেখে আমি এমন ভক্ত হলাম। তার পায়ের কাজ দেখে, জাদুগুরি পায়ের কাজ দেখে আমার আইডল ছিল ম্যারাডোনা। কিন্তু আপনি ব্রাজিলের সাপোর্টার। আমি ব্রাজিল সাপোর্টার, বাট কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্কিল, ইন্ডিভিজুয়াল প্লেয়ার যাকে দেখে আমি সামনে এগোবো, সেই খেলোয়াড়টি ছিল ম্যারাডোনা। বাহ, দারুণ দারুণ। এবং আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, যখন একটি ছেলে কিংবা একটি মেয়ে জন্মগ্রহণ করে, বাবা মার স্বপ্ন দেখে আমার ছেলে বা আমার মেয়ে ডাক্তার হবে, আমার ইঞ্জিনিয়ার হবে বা সরকারি চাকরি করবে, ফুটবলার হবে, এই বিষয়টি আসলে তারা হয়তো চিন্তা করে না বা প্রত্যাশা করে না। এটি আসলে কেন, আপনাদের কি মনে হয়? আমাদের সময় কিন্তু ছিল, আমাদের সময় যখন ফুটবলটা এত ক্রেজ ছিল, তখন বাবা মা চিন্তা করতো আমার ছেলেটার জন্য ফুটবলার হবে। অনেকে বলতেন না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন, অনেকেই দেখেছি আমরা তখন যে আমার ছেলের যেন ফুটবলার হয়, সালাউদ্দিনের মতো যেন ফুটবলার হয়, আসলামের মতো যেন হয়, এরকম চিন্তা ভাবনা করতো। এখন কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছে। এখন যেমন বাংলাদেশে অনেক বাবা মা মনে করে যে আমার ছেলে জন্মগ্রহণ করছে, আমার ছেলের জন্য সাকিব আল হাসান হয়, যে ক্রিকেটটা সেই জায়গায় গিয়েছে। ফুটবলটা আমরা ওটাকে ধরে রাখতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা আমি বলবো। আসলে এত বেশি উন্মাদনা ফুটবল নিয়ে, এত বেশি হাইপড একটা খেলা আমাদের দেশের পার্সপেক্টিভে ফুটবল, তবু আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারলাম না কেন, কি মনে হয়? এটা আমার মনে হয় লিডারশিপের প্রবলেম। ভালো দক্ষ কর্মকর্তা যারা ছিল আমাদের সময়, আমি মেজর হাফিজ সাহেবের কথা বলি, উনি কিন্তু ফিফা থেকে বেস্ট অ্যাওয়ার্ড, অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, আমাদের গর্বের ধন কিন্তু উনি আমাদের। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট ফুটবলার। উনি এক ম্যাচে 6 গোল করেছে, ডবল হ্যাট্রিক। মানে হি ওয়াজ এ ক্লাস ফুটবলার, এবং একজন মানুষ, মানে মানুষ হিসাবে একটা ফেরেশতার মতো মানুষ আমার কাছে মনে হয়। এবং সব থেকে বড় ব্যাপার কি, ওনার সময় ফুটবলটা খুব তুঙ্গে উঠেছিল আমাদের, এবং যার জন্য উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এবং এই ধরনের অফিসিয়াল আমাদের বর্তমান প্রজন্মে নাই বললেই চলবে। তবু আমরা আশা করি সঠিক নেতৃত্ব আসুক এবং বাংলাদেশি ফুটবল এগিয়ে যাক। এবং সব শেষে একটি প্রশ্ন করে শেষ করতে চাই আজকে, প্রেডিকশন জানতে চাই, কে চ্যাম্পিয়ন হবে এই বছর? আমার প্রেডিকশন ফ্রান্সের দিকে।
ফ্রান্স, ওকে। শেখ মোহাম্মদ আসলাম, আপনাকে। আর্জেন্টিনা। আর্জেন্টিনা। যদি উনি ব্রাজিল সাপোর্টার তো উনি ফ্রান্সে ভোট দিয়েছেন। আমরা দেখতে থাকি এবং দেখার জন্য অবশ্যই চ্যানেল আই ওটির প্ল্যাটফর্ম আইস্ক্রিনে নজর রাখতে হবে আমাদেরকে। প্রতিটি ম্যাচ আমরা দেখতে পারবো আইস্ক্রিনে, সরাসরি সম্প্রচার হবে সেখানে। আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা চোখ রাখবো আইস্ক্রিনে এবং উপভোগ করব আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপ। প্রিয় দর্শক, আজকে তারকাকথন থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।